বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, কতদিন আমরা টেন্স পড়ছিলাম। আজকে আমরা পড়বো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ঠিক আছে, মানে একটা সেন্টেন্সকে অন্য একটা সেন্টেন্সে কিভাবে রূপান্তর করতে হবে। আচ্ছা, এবার সেন্টেন্সে রূপান্তর করার আগে আমার তো জানতে হবে টেন্স কয়টা আছে, কত ধরনের আছে। ঠিক আছে, টেন্স না সরি সেন্টেন্স। এবার দেখো, আচ্ছা সেন্টেন্স কত প্রকার জানো তোমরা? সেন্টেন্সকে যদি তুমি অর্থ অনুসারে ভাগ করো, অর্থ মানে বাক্যটা কি অর্থ প্রকাশ করতেছে সেটা অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। ঠিক আছে, অর্থ অনুসারে মিনিং অনুসারে অনুযায়ী হচ্ছে কত? 5 প্রকার। প্রথম হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ তুমি ব্র্যাকেটে লিখতে পারো বর্ণনামূলক। ঠিক আছে, বর্ণনামূলক। তারপরে লিখবা হচ্ছে ইন্টারোগেটিভ। ঠিক আছে, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক, প্রশ্নবোধক বা প্রশ্নবাচক, যাই বলো না কেন। ঠিক আছে, তারপরে 3 নম্বরে কি? 3 নম্বরে হচ্ছে অপটেটিভ আছে, ইম্পারেটিভ আছে। ঠিক আছে, ইম্পারাটিভ। ইম্পারাটিভ ইম্পারেটিভ কোনগুলা? তোমাকে যেগুলা মনে করো আদেশ উপদেশ এগুলা। ঠিক আছে, ঠিক আছে। অপটেটিভ সেন্টেন্স, কিছু কিছু বাক্য থাকে যে বাক্যগুলোর মধ্যে মাধ্যমে আমরা কি করি? আরেকজনের জন্য দোয়া করি। ঠিক আছে, প্রার্থনামূলক। প্রার্থনামূলক। ঠিক আছে, আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে এক্সক্লেমেটরি। এটা হচ্ছে কি? বিস্ময় সূচক বা বিস্ময় বাচক, যাই বলো না কেন, বিস্ময় সূচক। ঠিক আছে, এই 5টা হচ্ছে অর্থ অনুযায়ী সেন্টেন্স। ঠিক আছে, এটা তাড়াতাড়ি খাতায় লিখে ফেলো। ঠিক আছে, এছাড়াও এটা তো অর্থ অনুসারে। ঠিক আছে, এটা কি অনুসারে? অর্থ অনুসারে। এই অর্থ বাদ দিয়া বাক্যটার গঠনটা কেমন, ঠিক আছে, এটা কিভাবে বাক্যটা তৈরি হয়েছে, ওই গঠন অনুসারেও বাক্য কত প্রকার? 3 প্রকার। ওই গঠন অনুসারে বাক্যটা এখানে লিখে দিই। গঠন অনুসারে, গঠন অনুসারে বাক্য কত প্রকার? 3 প্রকার। 1 নম্বরে হচ্ছে সিম্পল, 2 নম্বরে হচ্ছে কমপ্লেক্স, 3 নম্বরে হচ্ছে কম্পাউন্ড। ঠিক আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তুলে হলো। আচ্ছা, এবার দেখো অর্থ অনুসারে 5 প্রকার আর গঠন অনুসারে হচ্ছে 3 প্রকার। এবার আমরা সরাসরি দেখো একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে রূপান্তর করতে পারি। তার আগে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলা। যেমন তুমি যে কোনো ধরনের বাক্য লেখো না কেন, যেমন হি গোস টু স্কুল, গোস টু স্কুল, এটা দিয়ে তোমার কাছে একটা তথ্য প্রদান করতেছে যে সে স্কুলে যায়। সবগুলোরই আবার 2 প্রকার আছে। হ্যাঁ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক, আর নেগেটিভ মানে হচ্ছে কি? না বোধক। তো হি গোস টু স্কুল মানে হচ্ছে সে স্কুলে যায়, এটা তোমাকে একটা তথ্য দিতেছে, এটা হচ্ছে বর্ণনামূলক মধ্যে পড়বে। ঠিক আছে, এটা হচ্ছে বর্ণনামূলক এর মধ্যে পড়বে অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, তারপরে তুমি যদি লেখো যে হি ডাজ নট, ডাজ নট নো হাউ টু সুইম। এইবার তুমি খেয়াল করো এই বাক্যটা কি লেখছে? হি ডাজ নট নো হাউ টু সুইম, ডাজ নট নো হাউ টু সুইম। এটার অর্থ হচ্ছে সে সাঁতার কাটতে পারে না। ঠিক আছে, সে সাঁতার জানে না, একই কথা। ঠিক আছে, এটাও কি এই অ্যাসার্টিভ এর মধ্যে পড়বে। এই অ্যাসার্টিভ এর মধ্যে এটা হবে অ্যাফার্মেটিভ, আর এটা কি? নেগেটিভ। ঠিক আছে, পজিটিভ নেগেটিভ কেন বলে না জানো? যখন পজিটিভ নেগেটিভ বলবে তখন পজিটিভ ভালো কিছু, নেগেটিভ খারাপ কিছু। ঠিক আছে, এই জন্য এই পজিটিভ আর নেগেটিভ বলে না। ঠিক আছে, বলবা হচ্ছে কি? অ্যাফার্মেটিভ নেগেটিভ, মানে হা বোধক না বোধক। ঠিক আছে, পজিটিভ বললে ভালো আর নেগেটিভ বললে খারাপ বোঝায়। ঠিক আছে, এই জন্য পজিটিভ নেগেটিভ বলে না, বলে অ্যাফার্মেটিভ নেগেটিভ। ঠিক আছে, এরপরে দেখো, এবার যদি
সচরাচর তোমাদের যে ধরনের প্রশ্ন করা হয়, হ্যাঁ, আমরা ছোট্ট কোনো একটা বাচ্চা টাচ্চা দেখলে প্রথমে জিজ্ঞেস করি, এই বাবু তোমার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম, তাই না? অনেকেই জিজ্ঞেস করো না? আবার অনেকের গুলো দেখলে জিজ্ঞেস করে, এই বাচ্চাটার নাম কি। তো এই যে হোয়াট ইজ ইউর নেম, এরপরে দেখো একটা প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছে। এই যে প্রশ্ন করা হলো না, এটা একটা, যখন কোনো বাক্য দ্বারা কোনো একটা প্রশ্ন করা হবে তখন সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে? প্রশ্ন করার সময় ওই বাক্যের শুরুতে WH যুক্ত অনেকগুলো শব্দ আনতে হয়। এটা ছাড়াও WH যুক্ত শব্দ ছাড়াও মনে করো অক্সিলারি ভার্বগুলো দিয়া, এই অক্সিলারি ভার্বগুলো কিন্তু তুমি অলরেডি চিনো। হ্যাঁ, অক্সিলারি ভার্বগুলা যারা না চিনো তারা কিন্তু অক্সিলারি ভার্বটা একটু পড়ে নিবা। যে কোনো গ্রামার বই থেকে অক্সিলারি ভার্ব কাকে বলে, প্রিন্সিপাল ভার্ব কাকে বলে, একটু পড়ে নিবা, তোমার জন্য একটু সহজ হয়ে যাবে। ঠিক আছে? অক্সিলারি ভার্বগুলোকে সামনে বসায়ও প্রশ্ন করা যায়। যেমন মনে করো এখানে যারা আছো সবাই হচ্ছে স্টুডেন্ট, তাহলে আমি যদি বলি হি ইজ আ স্টুডেন্ট, এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? এই বাক্যটাকেই তুমি ইন্টারোগেটিভ করতে পারবা। জাস্ট শুধুমাত্র এটাকেই যদি তুমি সামনে নিয়ে আসো, এটা একটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। ঠিক আছে? ইজ হি স্টুডেন্ট, ইজ হি এ স্টুডেন্ট, এটাও একটা ইন্টারোগেটিভ বাক্য হবে। তবে এটার যদি ট্রান্সফর্ম করতে চাই ইন্টারোগেটিভে, তাহলে এখানে একটা নট নিয়ে আসতে হবে। ইজেন্ট হি স্টুডেন্ট। ঠিক আছে? এগুলো বিস্তারিত পরে বলতেছি, আগে আপাতত বুঝো কোনটা কি সেন্টেন্স। এবার দেখো ইজেন্ট হি স্টুডেন্ট, এটা কি একটা প্রশ্নবোধক বাক্য হয়ে গেল, কিন্তু ফুল স্টপ দিলে তোমার কেটে দিবে, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ঠিক আছে? এইভাবেও প্রশ্নবোধক বাক্য লেখা যায়, অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসলে, অথবা WH দিয়ে যতগুলা ওয়ার্ড আসে ওইগুলাকে সামনে বসায় শেষে প্রশ্নবোধক চিহ্ন বসায়, যে বাক্যগুলা সেগুলো হচ্ছে তোমার কি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলা, এগুলো তুলে ফেলাও। ঠিক আছে? খাতায় তুলে ফেলাও। ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো দেখো। ইম্পারেটিভের মধ্যে দেখো আদেশ উপদেশ। আদেশ উপদেশগুলো কি কি তোমাকে বলতে পারে কেউ একজন, মনে করো কেউ একজন ক্লাসে একটু দেরি করে আসলো, হ্যাঁ, ক্লাসে মনে করো এসি, এই ক্লাসে এসি নাই, কিন্তু ক্লাসে মনে করো এসি, এই গেটটা কেউ একজন খুইলা ভিতরে এসে পড়লো, এখন এসির বাতাস বাইরে চলে যেতেছে। তো সর্বশেষ যে আসবে তাকে টিচার কি বলবে, এই কি কি করছো তুমি, দরজাটা খুলে আসছো। ইংলিশে যদি তাকে বলতে চাই বলবো কি, ক্লোজ দ্য ডোর, বলবো না, ক্লোজ দ্য ডোর। তারপরে যদি মনে করো কারেন্ট চলে গেছে, এখন ক্লাসের মধ্যে অনেক গরম লাগতেছে, এসির জন্য কি করে সব জানালা বন্ধ রাখে, এখন তখন কি করব, গরমে বলবো যে ওপেন দ্য ডোর। তো এই যে ওপেন দ্য ডোর অথবা ক্লোজ দ্য ডোর, এগুলো যদি আমরা বসাই, দেখো এই বাক্যটার একটা প্যাটার্ন তোমরা দেখলেই বুঝতে পারবা। দেখো এই বাক্যটার একটা প্যাটার্ন আছে, ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয়। নর্মালি একটা বাক্যের শুরুতে কি থাকে, সাবজেক্ট, কিন্তু এইখানে প্রথমেই কি একটা ভার্ব, ওপেন মানে কি খোলা, ভার্ব এটা। তো এই ভার্ব দিয়ে বাক্য শুরু হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ইম্পারেটিভ সেন্টেন্স গুলো, এগুলোই হচ্ছে আদেশ বা উপদেশমূলক বাক্য। ক্লোজ দ্য ডোর, ঠিক আছে, এগুলো কি তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে? যে বাক্যগুলো দিয়া তোমাকে কোনো কিছু অর্ডার করতেছে, নির্দেশ করতেছে, কমান্ড দিতেছে, ঠিক আছে, ওইগুলোই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে? যে কোনো গ্রামার বই থেকে এগুলো একটু একটু করে রিডিং করলে তোমার কাছে আরো সহজ লাগবে। ঠিক আছে? যে কোনো গ্রামার বই, অনেক গ্রামার বই আছে, ওইখান থেকে বললেই হবে। এবার চলো আমরা অপটেটিভ সেন্টেন্সে চলে যাই। অপটেটিভ, আচ্ছা, গঠন অনুসারে যেগুলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটার জন্য টোটাল আলাদা অনেক লম্বা বিস্তর একটা আলোচনা আছে, এই জন্য এটা আপাতত থাক, এটা আপাতত তোমার আজকের পড়ার টপিক না, কিংবা এখন এগুলো পড়াবো না, এগুলো আরো পরে পড়াবো। ঠিক আছে? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আরো অনেক পরে পড়াবো, আগে এগুলো দেখো। এইবার যে অপটেটিভ সেন্টেন্স গুলা, অপটেটিভ সেন্টেন্স কোনগুলা বলো তো? আমরা অনেক সময় বলি না যে আল্লাহ পাক তোমার অনেকদিন বাঁচায় রাখুক, মে আল্লাহ ব্লেস হিম, ঠিক আছে, মে আল্লাহ ব্লেস ইউ, এরকমও বলি। তো এই ধরনের বাক্যগুলা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে? এই ধরনের বাক্যগুলো কি অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে? মে আল্লাহ ব্লেস ইউ, ঠিক আছে, ইউ মে লিভ লং, তুমি অনেক দিন বেঁচে থাকো, এটা একটা প্রার্থনা, তোমার জন্য একটা দোয়া করা। ইউ মে লিভ লং, তুমি যেন অনেক দিন বাঁচো। ঠিক আছে? তো এগুলোই কি অপটেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ছে। আর সবচেয়ে সহজে তুমি বুঝতে পারবা যেটা, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা হচ্ছে বিস্ময়সূচক, যে কোনো একটা আবেগজনিত ব্যাপারগুলা, মনে করো তোমরা কোনো একটা খেলাধুলার মধ্যে অংশগ্রহণ করছো, ওই খেলাধুলায় মনে করো জয় লাভ করছো, ঠিক আছে,
তখন তোমরা কি করবা? মনের আবেগ প্রকাশ করার জন্য বলবা হুররে, আমরা জিতে গেছি। তো এই যে হুররে শব্দটা ব্যবহার করলা, হুররে, ইংলিশে অনেকে হুররাহ বলে এটাকে, যাই বলো না কেন, হুররা হুররে একই কথা। উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা কি করলাম? ম্যাচটা জিতে গেলাম, ওন দ্য ম্যাচ। ঠিক আছে, এখানেও আশ্চর্যবোধক চিহ্ন দিতে পারো। তো এই ধরনের বাক্যগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, তারপরে ব্রাভো, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, মানে একটা কঠিন কাজ কেউ করতে পারতেছিল না, কিন্তু ও করে দেখাইছে, এই জন্য বলতেছো ব্রাভো, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ঠিক আছে, আবার মনে করো কারো মৃত্যু সংবাদ শুনলা, এখানে বললা অ্যালাস দ্য ম্যান ইজ ডেড, হায় লোকটি মারা গেল। আবার কখনো এরকম লিখো না হুররা দ্য ম্যান ইজ ডেড, তোমার শত্রু মরলেও এইভাবে কখনো বলতে যাও না। ঠিক আছে, এটা মানে ইংরেজি গ্রামারে যখন তুমি বাক্যটা লিখবে এটা একটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়াবে। হ্যাঁ, কেউ কি কারো মৃত্যুতে বলে ইয়েস লোকটি মারা গেল, না কখনই বলে না। কিংবা হাই হাই আমরা জিতে গেলাম, এরকম কেউ বলে না। ঠিক আছে, তো হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, তারপরে অ্যালাস দ্য ম্যান ইজ ডেড, এগুলো হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, এগুলা আপাতত তুলে ফেলো, ভিডিওটা পজ করো, পজ করে প্রত্যেকটা ওয়ার্ড তুমি তোমার খাতায় তুলো, পরবর্তীতে যে কোনো গ্রামার বই থেকে পড়লে তোমার কাছে সহজ লাগবে। ঠিক আছে, আমি বলছিলাম যে প্রত্যেকটা সেন্টেন্স আবার কি দুই প্রকার। তো অ্যাসার্টিভ যেটা লিখছিলাম অ্যাসার্টিভ, ওই অ্যাসার্টিভটাকে তুমি আবার দুই ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ বানানটা খেয়াল করো। হ্যাঁ, এখানে অ্যাফার্মেটিভের ডাবল এফ এর পরে আই আছে, এ না কিন্তু। হ্যাঁ, অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ। আর একটা হচ্ছে কি নেগেটিভ। এখন যে বাক্যগুলো তোমাকে মানে হ্যাঁ বোধক একটা তথ্য দিবে সেটাই হচ্ছে অ্যাফার্মেটিভ, আর যে বাক্যগুলো তোমাকে না বোধক একটা তথ্য দিবে সেটা কি নেগেটিভ। যেমন হি ড্রিঙ্কস কফি, অনেকে কিন্তু কফি খায় না। ঠিক আছে, তো সে খায়, হি ড্রিঙ্কস কফি, এটা বোঝাই যেতেছে, তোমরা ইজিলি বুঝতে পারতেছো এটা কি হবে, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ঠিক আছে, অনেকে যেহেতু কফি খায় না, তাহলে মনে করো তার মধ্যে ও শি লিখলাম, শি ডাজ নট ড্রিঙ্ক কফি, তাহলে এই বাক্যটা কি হয়ে গেল? এই বাক্যটা হয়ে গেল নেগেটিভ। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। এবার অ্যাফার্মেটিভ আর নেগেটিভ তো বুঝলাম, কিন্তু অ্যাফার্মেটিভ বাক্যটাকে যদি আমি নেগেটিভে রূপান্তর করতে চাই, তাহলে কি এটার নেগেটিভটা কি এটা হবে? না, এটার নেগেটিভটা এটা হবে না। এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ওকে ফাইন। এটাও একটা নেগেটিভ সেন্টেন্স, এটাও ফাইন। কিন্তু আমি যদি ট্রান্সফর্ম করতে চাই, এটা থেকে এটাতে নিতে চাই, তখন এই অ্যাফার্মেটিভটাকে যদি তুমি নেগেটিভে রূপান্তর করতে চাও, তখন কিন্তু এটার জায়গায় তুমি এটা দিতে পারবো না। ঠিক আছে, কেন? কারণ তথ্য পরিবর্তন হয়ে যেতেছে। কিভাবে দেখো, হি ড্রিঙ্কস কফি, তাহলে এটার অর্থ কি দাঁড়াইতেছে? সে কফি খায়, মানে তথ্যটা কি? কফি খায়, কফি খাওয়াটা হচ্ছে তথ্য। আর এখানে দেওয়া আছে দেখো শি, যদি তুমি এখানে মানে হি দাও, হি ডাজেন্ট ড্রিঙ্ক কফি, এইভাবে যদি লেখো, তাহলে দেখো এই বাক্যটাই কিন্তু নেগেটিভ করলে এরকম বাক্য হবে না। ঠিক আছে, হি ডাজেন্ট ড্রিঙ্ক কফি, এখানে বলতেছে সে কফি খায় না, এটা হচ্ছে না বোধক একটা বাক্য। তো তুমি এই হ্যাঁ বোধকটাকে যদি তুমি না বোধক করতে চাও, এর জন্য একটা নিয়ম আছে। এখানে তুমি ডাজ নট আনছো না, এই ডাজ নটটা কই আসবে জানো? বাক্যের শুরুতে। এটাকে যদি তুমি নেগেটিভ করতে চাও, তোমার কি ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্যে নিয়ে আসতে হবে। তুমি যদি এইভাবে লেখো ডাজেন্ট হি ড্রিঙ্ক কফি, প্রশ্নবোধক চিহ্ন, এটার অর্থ দাঁড়াইতেছে কি? সে কি কফি খায় না? তখন উত্তরটা আসে হ্যাঁ সে কফি খায়। তখন দেখো এটার অর্থ আর এটার অর্থ একই রকম থাকতেছে। এই জন্য তুমি যখন এটাকে নেগেটিভ করবা, তখন নেগেটিভটা হবে এইটা। ঠিক আছে, মাঝখানেরটা না। তবে নর্মালি মাঝখানেরটা একটা নেগেটিভ সেন্টেন্স। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এখন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করার বেশ কয়েকটা নিয়ম শিখবো। ঠিক আছে, এই নিয়মগুলা তোমার যে কোনো গ্রামার বইয়ে আছে,
তুমি এগুলো তুলে ফেলো, তারপরে হচ্ছে যে আমরা ওই রুলস গুলোতে চলে যাই, ঠিক আছে? একদম শর্টকাটে রুলস গুলো শেখার চেষ্টা করবো। এবার আমরা একে একে করে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে কিভাবে রূপান্তর করতে হয় সেগুলোতে চলে যায়, ঠিক আছে? তাহলে এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ঠিক আছে? প্রথম জিনিসটা কি? অ্যাফার্মেটিভ থেকে আমি নেগেটিভে যাব। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। দেখো, অনেক গ্রামার বইয়ে অনেক ভাবে এগুলো উল্লেখ করা থাকে, তো আমি চেষ্টা করবো যতটুকু শর্টকাটে তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে? তোমরা একটু বুঝা পড়ো, তেলে দেখবা তোমাদের মনে থাকবে। প্রথম রুল নাম্বার 1, আর 1 দিয়া এভাবে লেখো। যদি মনে করো অনলি থাকে, অনলি অথবা যদি মনে করো অ্যালোন থাকে, অনলি অথবা অ্যালোন, ঠিক আছে? বুঝতেই পারতেছো, অ্যালোন হচ্ছে একা, মানে ব্যক্তিবাচক ক্ষেত্রেই অ্যালোনটা ব্যবহার করে। অনলিও ব্যক্তিবাচক ক্ষেত্রে ব্যবহার করে, ব্যক্তির অন্য কোনো কিছু ক্ষেত্রে, ঠিক আছে? সরাসরি ব্যক্তির ক্ষেত্রে নাও করতে পারে, তবে অ্যালোনটা একেবারে সরাসরি ব্যক্তির জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? এবার দেখো, এই দুইটা জিনিস থাকলে সেটা নেগেটিভ করতে হলে কিভাবে পরিবর্তন হয় খেয়াল করো। একটা হয় হচ্ছে তোমার নান বাট, ঠিক আছে? নান বাট, এখানে ব্র্যাকেট দিয়ে রাখো ব্যক্তির ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ব্যক্তির ক্ষেত্রে। এখানে দিয়ে রাখো নাথিং বাট হচ্ছে বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে? বস্তুর ক্ষেত্রে। আর এখানে দিয়ে রাখো নট মোর দেন অথবা লেস দেন, ঠিক আছে? একটা দিলেই হবে। তবে সংখ্যাটা যদি মনে করো 2 থাকে, তাহলে মনে করো লেস দেন দিও না, ঠিক আছে? সংখ্যাটা মানে এটা সেন্টেন্স বুঝা দিও। তুমি মনে করো কোনো একটা বাক্যে তুমি বুঝাতে চাইতেছো যে মনে করো একজনের বিয়ে, তার বয়সটা ওই অনুযায়ী কম, কিন্তু তুমি বুঝাতে চাইতেছো যে তার বয়স যে কম বলতেছে, আসলে কিন্তু সে যথেষ্ট পাইকে গেছে। তখন আমরা অনেক সময় বলি যে হ্যাঁ, তার বয়স কিন্তু কত, 25-এর কম না। এই কম না কথাটা দিয়ে আমরা কি বলতেছি? এই কম না কথাটা দিয়ে আমরা বুঝাতে চাইতেছি তার বয়সটা আসলে বেশি, ঠিক আছে? এভাবে আমরা বাংলায় বলি না অনেক সময়। আবার অনেক সময় বলি যখন সে মনে করো তার বয়সটা যখন কম বুঝাইতে চাই, তখন আমরা কি বলি? তার বয়স কত হইব? তার বয়স 25-এর বেশি না। এই 25-এর বেশি না বলতে আমরা তখন কি বুঝাই? আমরা বুঝাই যে তার বয়স আসলে কম, ঠিক আছে? একই বাক্য, একই সেন্টেন্সে মোর দেন আর লেস দেন এর অর্থটা কি দাঁড়ায় খেয়াল করে দেখো। আমরা যখন মোর দেন ব্যবহার করব, ঠিক আছে, তার বয়স কি 25-এর বেশি না, এটা যখন ব্যবহার করবো, 25-এর বেশি না যখন বলবো, তখন তার বয়সটা কি বুঝাইতেছে অ্যাকচুয়ালি? কম না বেশি? যখন বলবো 25-এর বেশি না, মানে বুঝাইতেছে যে এই সিচুয়েশনের জন্য তার বয়স কম, ঠিক আছে? আবার যখন বলবো তার বয়স 25-এর কম না, তাহলে অন্তত পক্ষে তার বয়স 25, মানে এই কাজের জন্য তার যথেষ্ট বয়স, এই 25 বছরটাই কি তার জন্য যথেষ্ট। বুঝতে পারছো? তো কখন মোর দেন আর কখন লেস দেন বসে, বা তোমরা একটু সিচুয়েশনটা দেখবা বাক্যটার মধ্যে কি আছে, ঠিক আছে? দেখো, নট মোর অথবা নট লেস দেন কখন বসে? সংখ্যা অথবা বয়স অথবা পরিমাণ, ঠিক আছে? পরিমাণের ক্ষেত্রে বসে। এবার দেখো, কোন একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেওয়া আছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এই ধরনের একটা বাক্য দেওয়া আছে। তাহলে এই বাক্যটাকে তুমি যদি নেগেটিভ করতে চাও, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এইভাবে দেখো। এই যে অনলি হচ্ছে কোনো বস্তুকে বুঝাইতেছে, কোনো সংখ্যা, বয়স বা পরিমাণকে বুঝাইতেছে, আল্লাহকে বুঝাইতেছে, যদিও ব্যক্তি না, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে সুপ্রিম, ঠিক আছে? যেহেতু আল্লাহকে বুঝাইতেছে, তাহলে এখানে বস্তু বা ব্যক্তি, মানে বস্তু বা সংখ্যা বা বয়সের যে পরিমাণটা, ওইটার জন্য যেটা বসার সেটা বসবে না, বসবে কি? নান বাট বসবে, ঠিক আছে? তাহলে এখানে কি লিখবা? এখানে লিখবা নান বাট, যেই বরাবর অনলি থাকবে ওই বরাবরই
নান বাট বসে, ঠিক আছে, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, বাকিটা যা আছে তাই থাকবে। আল্লাহ ক্যান হেল্প আস, এটার অর্থটা দাঁড়াইতেছে কি জানো? এটার অর্থটা দাঁড়াইতেছে যে আল্লাহ ছাড়া আর কেউ আমাদের হেল্প করতে পারবে না। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ তাআলাই আমাদেরকে কি হেল্প করতে পারবেন। আর যখন তুমি লিখবা নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, অন্য কেউই না, আল্লাহ আমাদের হেল্প করতে পারবে, মানে অর্থটা দাঁড়াইতেছে আল্লাহ ছাড়া আর কেউ আমাদের হেল্প করতে পারবেন না, পারবে না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে নান বাট, ঠিক আছে। তারপরে আরো একটা এক্সাম্পল লিখি এখানে, আরো একটা এক্সাম্পল দেখো এখানে যদি আমি লিখি, হ্যাঁ, দিস বয় ইজ অনলি 15। কোন একটা কাজ, এই কাজটা করতে দেওয়ার জন্য ছেলেটাকে সিলেক্ট করা হলো। এখন এর মধ্যে থেকে কেউ একজন বলতেছে এই ছেলেটা হচ্ছে কি কেবলমাত্র 15 বছর বয়স, মানে কাজের জন্য অনুপযুক্ত বুঝাইতেছে। হ্যাঁ, দিস বয় ইজ অনলি 15 ইয়ার্স ওল্ড, মানে এই ছেলেটার বয়স তো 15 বছর বয়স, ঠিক আছে, এতটুকু বললো। এখন যদি এটাকে তুমি নেগেটিভে নিয়ে যাও, নেগেটিভে কি হবে দেখো, আমরা বলছিলাম যে অনলি যদি ব্যক্তির পরিবর্তে হয় তাহলে নান বাট বসে, বস্তুর ক্ষেত্রে হয় নাথিং বাট বসে, বয়সের ক্ষেত্রে হয় নট মোর দেন অথবা লেস দেন বসে। তাহলে এখানে দেখো অনলি কি, দিস বয় ইজ অনলি 15 ইয়ার্স ওল্ড, এই অনলিটা বয়সের জন্য বসছে না, কথা কি বুঝতে পারছো? বয়সের জন্য বসছে। এইবার তুমি সিচুয়েশনটা কল্পনা করো, বলছিলাম না সিচুয়েশনটা তুমি মাথায় রাখবা। এখন তুমি যদি মনে করো এটা বুঝাতে চাও যে 15 বছর যে বয়স, এই 15 বছর বয়সটাই কি তার জন্য ঠিক আছে, এর বেশির দরকার নাই, তখন তুমি কি বলবা? তুমি তখন বলবা যে দিস বয় ইজ নট লেস দেন 15, মানে 15 বছর বয়সের কম না তার, 15 বছর মানে 15 বছরটা ঠিক আছে। আর যদি এটা বুঝাতে চাও যে না 15 বছর বয়সটা তার কি বেশি, আরো কম বছর বয়স হইলেও চলতো, তখন তুমি লিখবা দিস বয় ইজ নট মোর দেন 15 ইয়ার্স। বুঝতে পারছো? কখন লেস দেন আর কখন মোর দেন লিখবা, এটা বুঝতে পারছো? মানে যদি এরকম হয় সেন্টেন্সটা, হ্যাঁ আবার খেয়াল করো, দিস বয় ইজ অনলি 15 ইয়ার্স ওল্ড। এখন তুমি যদি এটাকে নেগেটিভ করো, দুই ভাবে নেগেটিভ করতে পারো। একটা হচ্ছে দিস বয় ইজ নট মোর দেন 15 ইয়ার্স ওল্ড, আর আরেকটা লিখতে পারো নট লেস দেন 15 ইয়ার্স ওল্ড। এখন মনে করো কাজটা দিল ছেলেটাকে করার জন্য, এখন এই ছেলের বয়সটা কি 15 বছর। 15 বছর যদি এই ছেলের জন্য অনেক কম মনে হয়, মানে এই কম বয়সী ছেলে এই কাজটা আসলে পারা উচিত না, বা 15 বছর বয়সী ছেলেদের এই কাজটা দেওয়া উচিত না, তখন তুমি কি লিখবা? দেখো এই অর্থটা কি দাঁড়ায়, দিস বয় ইজ নট মোর দেন 15 ইয়ার্স ওল্ড, মানে ওর বয়স কি 15 বছর বয়সের বেশি না, তার মানে হচ্ছে ওর জন্য এটা উপযুক্ত না, মানে বুঝাইতেছে তার বয়সটা কি কম। আর যদি বলে দিস বয় ইজ নট লেস দেন 15 ইয়ার্স ওল্ড, তার মানে বুঝাইতেছে আরে 15 বছর ছেলের জন্য এটা করা কোনো ব্যাপারই না, তখন তুমি এই বাক্যটা লিখতে পারো যে দিস বয় ইজ নট লেস দেন 15 ইয়ার্স ওল্ড, মানে তার কি 15 বছর বয়সের কম না, তার আরো কি বেশি। তো যখন কম না বলবা তখন এটা সে আরামেই করতে পারবে, অনায়াসেই করতে পারবে, এই ধরনের অর্থ প্রকাশ করে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা আরো কয়েকটা উদাহরণ লিখি। দেখলাম অনলি দিস ড্রেস ইজ এক্সপেন্সিভ। মার্কেটে গেলা, অনেক ঘুরলা, ঘুরে দেখলা তুমি যে ড্রেসটা পছন্দ করছো এটার দামই সবচেয়ে বেশি, আর বাকিগুলোর দাম খুব কম। এজন্য জিদ দিয়ে তুমি বললা অনলি দিস ড্রেস ইজ এক্সপেন্সিভ, মানে এই ড্রেসটাই কি দামি। এটাকে যদি তুমি নেগেটিভ করতে চাও
তখন তুমি কি লিখবা নাথিং বাট। কেন নাথিং বাট দেখলাম? অনলি দিস ড্রেস, অনলি এর পরে দিস ড্রেস আছে, এই দিস ড্রেস হচ্ছে বস্তু, আর বস্তু হলে কি হয় নাথিং বাট। তাহলে তুমি কি লিখবা নাথিং বাট দিস ড্রেস ইজ এক্সপেন্সিভ। বাকি যা আছে তাই থাকবে, ঠিক আছে, কোনো পরিবর্তন নাই, জাস্ট অনলি এর পরিবর্তে নাথিং বাট বসে গেল, ঠিক আছে। আশা করি তুমি এবার কোথায় কি বসবে সেটা বসাতে পারবা, ঠিক আছে। তারপরে ও অ্যালোনের এক্সাম্পল দিয়ে নে না, অ্যালোনের একটা এক্সাম্পল দিয়ে দিই এখানে, এগুলা সবগুলো তুলো, আর এই দুইটা মুছে আমি অ্যালোনের একটা এক্সাম্পল দিতেছি, ঠিক আছে। বাকিগুলো তুলো, অ্যালোনের একটা এক্সাম্পল দিতেছি। মনে করো এখানে হি অ্যালোন ক্যান ডু দিস, ঠিক আছে, হি অ্যালোন ক্যান ডু দিস, সে একমাত্র একাই এটা করতে পারবে আল্লাহ ছাড়া, হি অ্যালোন ক্যান ডু দিস, ঠিক আছে। এটার উত্তরটা আমি পাশে লিখে দিতেছি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এখানে লিখে দিতেছি নেগেটিভ, হ্যাঁ জায়গা নাই এই জন্য লিখতেছি, তোমরা কিন্তু নিচে নিচে লিখবা, ঠিক আছে। এখানে কি আছে হি অ্যালোন ক্যান ডু দিস, অ্যালোন তার মানে কি ব্যক্তি বুঝাইছে, তার মানে নান বাট, নান বাট হি ক্যান ডু দিস, ঠিক আছে। তুলে ফেলো, ভিডিওটা পজ করে তুলো, তারপর আমি পরবর্তী ধাপে চলে যেতেছি। এবার দেখো আমরা পরবর্তী নিয়মে চলে যাই, ঠিক আছে, পরবর্তী নিয়মে চলে যাই। সবগুলো তোমরা তুলে ফেলো, আমি মুছে ফেলো এটা, ঠিক আছে। আশা করি এই নিয়মে যদি আসে কোনোটা অবশ্যই অবশ্যই পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। এবার দেখো 2 নাম্বার, তোমাদের যে কোনো গ্রামার বইয়ে যে কোনো সিরিয়ালে থাকতে পারে, রুলস গুলো যদি আগে পরে থাকে অসুবিধা নাই, আমি যে সিরিয়ালে লিখতেছি এই সিরিয়ালে তোমরা শিখো, পরবর্তীতে তুমি তোমার যে কোনো গ্রামার বই অনুসরণ করে পড়তে পারো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। দেখবা যে এই রুলস গুলা উল্টাপাল্টা করে দেওয়া আছে, আগে পরে থাকতে পারে, ওটা ব্যাপার না, তুমি নিয়মটা শিখো, ঠিক আছে। এবার কোন একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মনে করো বোথ দিয়া ড্যাশ এন্ড ড্যাশ দেওয়া আছে, ঠিক আছে, অথবা মনে করো ড্যাশ এন্ড ড্যাশ দেওয়া আছে, এখানে দুইটা নাউন থাকতে পারে, দুইটা প্রোনাউন থাকতে পারে। একটা জিনিস মনে রাখবা, এন্ড এর আগে এবং পরে এক জাতীয় শব্দ বসে, ঠিক আছে, এটা মনে রাখবা, ঠিক আছে। যদি এন্ড এর আগে একটা নাউন বসে, এন্ড এর পরে একটা নাউনই বসবে, এন্ড এর আগে যদি একটা প্রোনাউন বসে, এন্ড এর পরেও একটা কি প্রোনাউনই বসবে, ঠিক আছে। যদি এরকম স্ট্রাকচার থাকে তাহলে এটা হবে নট অনলি ড্যাশ বাট অলসো ড্যাশ, ঠিক আছে। এই টাইপের থাকলে এই টাইপের হবে। যেমন এক্সাম্পল দিয়ে দেখো, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে যে বোথ রহিম অ্যান্ড করিম আর ফুটবল প্লেয়ার্স, দেখো দেখো নিয়মের মধ্যে কি লিখছিলাম, নিয়মের মধ্যে লিখছি বোথের পরে ড্যাশ এন্ড দিয়ে আবার ড্যাশ, বলছিলাম না দুইটা নাউন হবে না, নয় দুইটা প্রোনাউন হবে, এক জাতীয় হবে, এন্ড এর আগে দেখো একটা নাউন, এন্ড এর পরে দেখো আরেকটা নাউন, রহিম এন্ড করিম, বোথ রহিম এন্ড করিম আর ফুটবল প্লেয়ার্স, রহিম আর করিম দুইজনে কি ফুটবল প্লেয়ার। এবার খেয়াল করে দেখো এরকম যদি থাকে তাহলে কি হবে, নট অনলি ড্যাশ বাট অলসো ড্যাশ, এখানে যদি এক্স থাকে এখানে এক্স, এখানে ওয়াই থাকলে এখানে ওয়াই, তার মানে হচ্ছে বোথ রহিম এন্ড করিম যদি থাকে, প্রথমে রহিম পরে করিম, তাহলে এখানে নট অনলি রহিম বাট অলসো করিম, ঠিক আছে। তার মানে এরকম দাঁড়াবে নট অনলি, বাক্যর শুরুতে যেহেতু বাক্যর শুরুতে এন্ডটা কি বড় হাতের, নট অনলি
রহিম বা রাহিম যাই বলো না কেন, বাট অলসো করিম আর ফুটবল প্লেয়ার্স। ঠিক আছে, এটা অনেক সহজ একটা নিয়ম। ঠিক আছে, এটা একদম সহজ একটা নিয়ম। ঠিক আছে, এগুলো আরামে পারবা। বোঝ থাকতেও পারে, নাও থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার, একই নিয়ম। যদি এন্ড দ্বারা দুইটা নাউন অথবা দুইটা প্রোনাউন যুক্ত থাকে, তাহলে এটা নেগেটিভ করতে গেলে কি হয়ে যাবে, নট অনলি যে নাউনটা থাকবে প্রথমে বা যে প্রোনাউনটা থাকবে সেটা, বাট হচ্ছে পরের নাউনটা বা পরের পরের প্রোনাউনটা। ঠিক আছে, তুলে ফেলাও, এটা সবচেয়ে সহজ একটা নিয়ম। এবার দেখো, এটার মতো করে আরেকটা বাক্য এরকম যদি থাকে, ঠিক আছে, এবার দেখো এটার মতো করে যদি আমি একটা বাক্য লিখি, যে কোনো একটা নাম দিলাম, ঠিক আছে, লিখলাম মনে করো জেরিন, লিখলাম জেরিন এন্ড তাসনিম, লিখলাম জেরিন এন্ড তাসনিম উইল গো দেয়ার। এবার যদি এটাকে নেগেটিভ করতে বলে, দেখো তুমি যেহেতু এন্ড পেয়ে গেছো আর এন্ড এর আগে এন্ড এর পরে একরকম শব্দ পেয়ে গেছো, তাহলে নেগেটিভটা একদম সহজ হয়ে যাবে। তাহলে নট অনলি, নট অনলি এই প্রথমটা লিখবা, নট অনলি জেরিন, তারপরে লিখবা বাট অলসো, দ্বিতীয়টা লিখবা তাসনিম উইল গো দেয়ার, বাকি যা আছে তাই থাকবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই নিয়মটা একদম সহজ। ঠিক আছে, তুলে ফেলাও, ভিডিও পজ করো, খাতায় তুলো, তারপরে এরকম উদাহরণ আসলে আশা করি পারবা। ঠিক আছে, আমি চলে যাব পরবর্তী ফর্মুলায়। এবার দেখো আমি পরবর্তী ফর্মুলায় চলে যাই, আশা করি এই নিয়মে যদি আসে তুমি পারবা। ঠিক আছে, ঠিক আছে, আমি এটা মুছে হলাইলাম, তোমরা দ্রুত তুলো। এবার হচ্ছে রুল নাম্বার 3। দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি ফিউ অথবা এ ফিউ থাকে, ঠিক আছে, তাহলে নেগেটিভে গিয়ে কি হবে জানো, নেগেটিভে গিয়ে হবে নট মেনি, নট মেনি। ঠিক আছে, তাহলে দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দিলাম the man has few wives, লোকটার অল্প স্ত্রী আছে, স্ত্রী সমূহ আছে। ঠিক আছে, এইবার এটাকে যদি তুমি নেগেটিভ করতে চাও, তাহলে নেগেটিভ কি করবা, the man, আচ্ছা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য ডাজ আসবে। ঠিক আছে, ডাজ নট আসবে, এই নটটা ডাজ নট হবে, ডাজ নট, হ্যাজটা এখন হয়ে যাবে কি হ্যাভ, হ্যাভ। এইবার ফিউ এর পরিবর্তে কি ম্যানি, ম্যানি, ম্যানি ওয়াইফস, মানে এই লোকটার কি অনেকগুলো স্ত্রী নাই। ঠিক আছে, করো করো, তারপরে এখানে তুমি আরো অন্য কিছু জিনিস বসাইতে পারো। দেখো নিচের বাক্যটা গুনছি আমি, এখানে আরো একটা এক্সাম্পল দিই। তুমি যদি এখানে লেখো দ্য গার্ল, মনে করো হ্যাজ আ ফিউ ড্রেস, যদিও এটা অসম্ভব মনে হয় এখনকার দিনে, যাই হোক, তাহলে এটার নেগেটিভ কি হবে, দ্য গার্ল ডাজ নট হ্যাভ, ডাজ নট হ্যাভ মেনি, আচ্ছা ড্রেস, ড্রেসেস থাকতে পারে, হ্যাঁ এটা প্লুরাল, মেনি ড্রেসেস। ঠিক আছে, এটা কি স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে এটা অসম্ভব হতে পারে। ঠিক আছে, আবার অনেকের আছে আর্থিক সমস্যা, তাদের জন্য বিষয়টা ব্যতিক্রম। তবে নর্মালি একটা মেয়ের খুব কম ড্রেস থাকাটা প্রায় অসম্ভব মনে হয়, কারণ প্রতিবার ঈদের সময় শুনি হ্যাঁ অত ড্রেস কিনছে, এই কি পাখি ড্রেস, হ্যান্ড ড্রেস, প্যান্ট ড্রেস, কত ড্রেস,
মানে যেই ধরনের নাম আছে সব ধরনের একটা করে ড্রেস বের হয় প্রতিদিন। আচ্ছা দেখো, তাহলে দ্য গার্ল হ্যাজ আ ফিউ ড্রেসেস, তাহলে দ্য গার্ল ডাজ নট হ্যাভ মেনি ড্রেসেস। ঠিক আছে, এই রুলসটা মনে হয় সবচেয়ে সহজ। ঠিক আছে, তুলো তুলো তাড়াতাড়ি তুলো, এরপরে আমি পরবর্তী ফর্মুলা চলে যাই।